ওর কিন্তু রাহু দশা চন্দ্রের অন্তর্দশা যাচ্ছে। চন্দ্রের অন্তর্দশাটা কিন্তু খারাপ যাচ্ছে না সৃজনে। শনিটা খুব স্ট্রং এবং শনি 7.5 যাচ্ছে। আমি কিন্তু এই ছেলেটাকে ইয়ং ছেলে সিপিএমের কিন্তু এগিয়ে রাখবো। ঘোষের মেষ লগ্ন মীন রাশি। এর অসুবিধা হচ্ছে অষ্টমে রাহু চলে গেছে, রাহু অষ্টমে চলে গেছে এবং রাহু দশায় যাচ্ছে। সোনা ব্যানার্জির ডেট অফ বার্থ 2 অক্টোবর 1974। অষ্টমে কেতু আছে। আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু ক্ষেত্রে ওনার যে নিকট যারা লোক আছে তারা কিন্তু ওনাকে বিট্রে করতে পারে। লকেট চ্যাটার্জির আমি দেখছি কুম্ভ লগ্ন কর্কট আছে, বৃহস্পতি আছে দশায় যাচ্ছে, ঠিক আছে। সে তো ওনারও কিন্তু জেতার সম্ভাবনা আছে। সজল ঘোষ বা দেবুদা, আমাদের দেবুদা, আমি ওনার অ্যাস্ট্রোলজারও বটে। আমি মোটামুটি শিওর 90 থেকে 95% উনি কিন্তু বঙ্গনগর পৌর নির্বাচনে উনি জয়ী লাভ করেন। অভিজিৎ গাঙ্গুলি খুবই শ্রদ্ধার ব্যক্তি এবং উনি আমার রেসপেক্টের লক্ষ্য বটে। 30 জুলাই 2021 থেকে 30 জুলাই 2024 সাল অবধি ওনার কিন্তু শুক্রের অন্তর্দশা চলছে। এই ক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু জেতার সম্ভাবনা 100%। আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে একজনের সামনে এসেছি যেটা একটু অদ্ভুত বলা যেতে পারে। তার কারণ আমরা কয়েকটা হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র নিয়ে আজকে চলে এসেছি অ্যাস্ট্রোলজার অরিজিৎ শীলের কাছে। তিনি একাধারে কিন্তু অ্যাডভোকেটও, এটা আমাদের মাথায় রাখতে হবে। 3টে লোকসভা কেন্দ্র, যাদবপুর, হুগলি এবং তমলুক, হাই ভোল্টেজ প্লেস। কেন বলছি? কারণ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এখানে চলবে এবং সেখানে এই বছর 2024-এর ভোটে 4 জুন আমাদের রেজাল্ট এবং সেই রেজাল্টে জেতার সম্ভাবনা কার আমরা সেটা জেনে নেব অ্যাস্ট্রোলজির মাধ্যমে। এখনও তো অনেক রকমভাবে আমরা গণনা শুনেছি, ভোটের গণনা শুনেছি, মানুষের মনের গণনা শুনেছি, কিন্তু অ্যাস্ট্রোলজি কী বলছে সেই গণনা কিন্তু আমরা এখনও শুনিনি। সেই নিয়েই আমরা আজকে চলে এসেছি অরিজিৎদার কাছে। অরিজিৎদা, আমরা প্রথমে হুগলি দিয়ে স্টার্ট করি। রচনা ব্যানার্জি, যিনি এখন নতুন রাজনীতিতে পা দিয়েছেন, একদম নব সদস্যা বলা যেতে পারে, তার জন্মদিন আমরা দেখতে পাচ্ছি এই খাতাটার মধ্যে। আমার আজকে সবার জন্মদিন লেখা রয়েছে 2 অক্টোবর 1974। কি মনে হচ্ছে তার গণনা বা তার যে কি বলবো, তার কুণ্ডলী যেটাকে আমরা বলে থাকি, সেটা কি বলছে? আচ্ছা, প্রথমেই বলে রাখি দর্শকদের যে তোমরা যেমন আমাকে ডেট অফ বার্থ দিয়েছো, টাইম অফ বার্থ কিন্তু দাওনি, ঠিক আছে। ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং আমি মোটামুটি একটা অ্যাজাম্পশন করে দুপুর 12টা হিসাবে করেছি। যদিও রাশি মিলে যায়, লগ্ন কিন্তু মিলবে না। একটা অ্যাজাম্পশনের উপর আমরা বলতে পারি যে রচনা ব্যানার্জির ডেট অফ বার্থ 2 অক্টোবর 1974 আমরা যেটা বার করেছি সেটা হচ্ছে ধনু লগ্ন মীন রাশি, দেবগণ গজজনী, ঠিক আছে। এনার লগ্নপতি যেহেতু বৃহস্পতি এবং বৃহস্পতি এখানে প্রায় ধরুন 2, 3, 4, 5 থার্ড হাউসে বসে আছে। বৃহস্পতি স্ট্রং হয়ে বসে আছে এবং এখন যেটা ওনার দশা অন্তত যাচ্ছে, বৃহস্পতি আছে দশায় যাচ্ছে, ঠিক আছে। সে তো ওনারও কিন্তু জেতার সম্ভাবনা আছে। একাধারে আমি যদি ওনার অষ্টমে কেতু আছে, আমি বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু ক্ষেত্রে ওনার যে নিকট যারা লোক আছে তারা কিন্তু ওনাকে বিট্রে করতে পারে এবং না হলেই ভালো হয়। কিন্তু যেহেতু অষ্টমে কেতু আছে, উনি গুপ্ত শত্রু কিন্তু অভাব নেই ওনার। উনি কিন্তু যেটা বলি ব্ল্যাক হর্স, উনি কিন্তু শেষ অবধি কিন্তু লম্বা দৌড়ে ঘোরা এবং জিতলেও জিততে পারে, ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে দেখতে হবে যে ওনার প্রতিপক্ষ কে আছে, লকেট চ্যাটার্জি, তাই তো। এবং তুমি যেটা আমাকে ডেট অফ বার্থ দিয়েছো লকেট চ্যাটার্জি, সেটা হচ্ছে 4 ডিসেম্বর 1974। লকেট চ্যাটার্জির আমি দেখছি কুম্ভ লগ্ন কর্কট রাশি আর রাক্ষসগণ। রচনা ব্যানার্জির দেবগণ ছিল না, রাক্ষসগণ। যদিও শনি তুঙ্গে আছে আমাদের লকেট চ্যাটার্জি, সেহেতু ওনার লগ্নে বৃহস্পতিও আছে। এনারও কিন্তু জেতার সম্ভাবনা আছে। কিন্তু যদি দুজনে কম্প্যারিজন করি আমরা, তাহলে যেহেতু বৃহস্পতিটা রচনা ব্যানার্জির ভালো জায়গায় আছে, হ্যাঁ, এবং গুপ্তশত্রু থাকা হওয়া সত্ত্বেও উনি কিন্তু পাবলিকের ভোটে কিন্তু বেশি করে বেরিয়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি আমি বলি রচনা ব্যানার্জিকে আমি 10 নম্বর দেবো আর লকেট চ্যাটার্জিকে 9 নম্বর দেবো। এই ক্ষেত্রে রচনা ব্যানার্জিকে আমি এগিয়ে রাখবো। চাঞ্চল্যকর একটা তথ্য কিন্তু দিলেন যে রচনা ব্যানার্জি 10 এবং লকেট চ্যাটার্জি কিন্তু 9। আপনারা দেখেছেন, যারা আমরা ফিল্ড রিপোর্টিং করি তারা কিন্তু একরকম গণনা সবসময় দিচ্ছে এবং যারা মানুষ আছে, হুগলির মানুষ, আমাদের চ্যানেলেই আপনারা দেখেছেন যে কতটা রচনা ব্যানার্জিকে নিয়ে উত্তেজনা সেখানে। কিন্তু এই উত্তেজনা কিন্তু এই অ্যাস্ট্রোলজির পেপারও বলছে
যে উত্তেজনা রচনা ব্যানার্জির দিকেই বেশি। আমরা পরেরটার দিকে এগিয়ে যাই, যাদবপুর সবথেকে বড় এবং খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। একটা সময় মমতা ব্যানার্জি এখান থেকে দাঁড়িয়েছিলেন এবং বিখ্যাত কেন্দ্র, তৃণমূলের ঘাঁটি বলা যেতে পারে। এবং সেখানে আরও একটা ঘাঁটি একটা সময় রাজত্ব করেছিল, সেটা হচ্ছে বাম ঘাঁটি। বাম আর তৃণমূল একটা বিশাল সংঘর্ষ কিন্তু এই বছর যাদবপুরে রয়েছে। যাদবপুরে আমাদের বাম প্রার্থী রয়েছেন সৃজন ভট্টাচার্য এবং তৃণমূল প্রার্থী রয়েছেন সায়নী ঘোষ। তাদের জন্মদিবস আমরা দিয়ে দিয়েছি অরিজিৎ দাকে। অরিজিৎ দা কী বলছেন, কার সম্ভাবনা বেশি? যেমন সৃজন ভট্টাচার্যের টাইম অফ বার্থ, ডেট অফ বার্থ পেয়েছি, টাইম অফ বার্থ পাইনি, কিন্তু সেক্ষেত্রেও আমি বলতে পারি এটা আমাদের অ্যাজামশান, রাশি মিলবে, লগ্ন মিলবে না। কিন্তু তবু মোটা হচ্ছে 12/5/1993, 12টা দুপুর 12টা যাদবপুর। সেক্ষেত্রে সিংহ লগ্ন, মকর রাশি, দেবগণ, শ্রবণা নক্ষত্র। এবার সেক্ষেত্রে আমি যদি দেখি এখানে ওর কিন্তু রাহুর দশা, চন্দ্রের অন্তর্দশা যাচ্ছে। চন্দ্রের অন্তর্দশাটা কিন্তু খারাপ যাচ্ছে না সৃজনের, ঠিক আছে। সেক্ষেত্রে কিন্তু এর কিন্তু শনি কিন্তু তুঙ্গে, মানে শনি তুঙ্গে, এবং যেহেতু মকর রাশি মানে শনিরই জাতক, শনি তুঙ্গে, এবং ওনার যে লাস্ট যেটা শনি যেটা এখন এর শনি 7.5 যাচ্ছে, এ কিন্তু শনির দ্বারা হেল্প পাবে। আর লাস্ট ওয়েভটা যেটা আছে সেটা কিন্তু সৃজন চট্টোপাধ্যায় এদিকে চলে যেতে পারে। আর লাস্ট যেটা আমরা যেটা যদি 1 তারিখে ভোট হয়, লাস্ট সপ্তাহ বা 10 দিনে খুব ম্যাটার করবে কিন্তু, ঠিক আছে। এবং ওর যেহেতু শনিটা খুব স্ট্রং এবং শনি 7.5 যাচ্ছে, আমি কিন্তু এই ছেলেটাকে, ইয়ং ছেলে সিপিএমের, কিন্তু এগিয়ে রাখবো। হ্যাঁ, যেহেতু দেবগণও পেয়েছে এবং মানুষ কিন্তু শেষ অবধি মনে হয় ভোট দেবে মনে হয়, ঠিক আছে। এবং সায়নী ঘোষের কথা চলে আসি। সায়নী ঘোষের মেষ লগ্ন, মীন রাশি, যদিও বৃহস্পতি রাশি পেয়েছে, লগ্ন মেষ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শনি নক্ষত্রে জন্ম। কিন্তু এর একটা অসুবিধা আছে, এর অসুবিধা হচ্ছে অষ্টমে রাহু চলে গেছে, রাহুর অষ্টমে চলে গেছে এবং রাহু দশায় যাচ্ছে, বুধ রাহু দশায় যাচ্ছে। কিছু কথার ভুল ভ্রান্তিতে এই কিন্তু মিডিয়ার কাছে বা লোকের কাছে কিন্তু একটু মানে কি ব্যাক স্টেপ করে দেবে কিন্তু, মানে লাস্ট 3 সপ্তাহ বা 2 সপ্তাহ, মানে আমি বলছি যে রাহু কিন্তু ঢুকেছে এই মাসখানেক, মাস দেড়েক বুধের সঙ্গে। সে তো ওর কথাবার্তাতে লোক কিন্তু কিছুটা পিছিয়ে গেলেও যেতে পারে, কিন্তু আমি ভুল হলে আমার খুশি হবে। আমার যেটা মনে হচ্ছে 3 সপ্তাহ বা 4 সপ্তাহ ওর কিন্তু কথাবার্তার ভুলভ্রান্তিতে লোক কিন্তু ওর থেকে দূরে সরে যাবে এবং এই সৃজন ভট্টাচার্যের দিকে চলে যাবে, যারা নিউট্রাল ভোটার আর কি, যাকে আমি বলছি। সবাই তো আর সিপিএমের ক্যাডার ভোটার বা তৃণমূলের ক্যাডার ভোটার নয়। যারা নিউট্রাল ভোটার তারা কিন্তু অনেক এই সৃজনীর, সায়নী ঘোষের কথাবার্তার ব্যাপারে কিছু অ্যাক্টিভিটির জন্য কিন্তু ওদের থেকে দূরে সরে গিয়ে আমার মনে হয় সৃজন ভট্টাচার্যের কাছে ভোটটা পড়বে। এবং আমি মনে হয়, এটা আমার মনে হচ্ছে সৃজন ভট্টাচার্যকে আমি এগিয়ে রাখবো এক্ষেত্রে। আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন দুটো প্রার্থীকে নিয়ে কথা বলছি, আর একজন প্রার্থী কোথায়? এটা দুটো কেন্দ্রের কথাই বলছি। কেন কোথায় সেটা বলি, কারণ আমরা এর আগে কিন্তু এই গণনা করার আগে মানুষের একটা গণনা করে এসেছি, মানুষ কাকে বেশি চাইছে। হুগলি কেন্দ্র এবং যাদবপুর কেন্দ্র, দুটো কেন্দ্রতেই যাদেরকে মানুষ বেশি ভোট দেওয়ার জন্য চেষ্টা করছে বা মানুষের সমর্থন যাদের দিকে বেশি, আমরা তাদের নাম নিয়েই কিন্তু চলে এসেছি অরিজিৎদার কাছে। আমরা বাকি প্রার্থী যারা একদম থার্ড পজিশনে আছে মানুষের চাহিদায়, তাদেরকে অরিজিৎদার কাছে রাখিনি। তো সেই জন্যই আমাদের দুটো প্রার্থীকে নিয়ে আলোচনা এখানে চলছে। এরপরে আমরা একটু পরবর্তী প্রার্থীর দিকে এগিয়ে যাই, যেটা এখন আবারও হাই ভোল্টেজ বলবো, কারণ তিনি হাই ভোল্টেজ বরাবরই ছিলেন। সেটা ছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। আবারও নতুন একজন মানুষ যিনি রাজনীতিতে নেমেছেন, তিনি, তার কি অবস্থা, তার কি ভবিষ্যৎ, সেটা কি বলছেন? আচ্ছা, প্রথমেই বলে রাখি, আমি স্যারকে খুব ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি। আমি নিজেও লয়ের প্রফেশনের সঙ্গে যুক্ত, আমি লয়ের ছাত্র, এখন LLM করছি। স্যারের এজলাসেও আমি গেছি। অভিজিৎ গাঙ্গুলি খুবই শ্রদ্ধার ব্যক্তি এবং উনি আমার রেসপেক্টের লোকও বটে। ওনার যেটা ডেট অফ বার্থ পেয়েছি সেটা হচ্ছে 20 আগস্ট 1962, দুপুর 12টাতে। ওনার যেটা লগ্ন রাশি বেরোচ্ছে সেটা হচ্ছে মেষ রাশি বৃশ্চিক লগ্ন, এবং দেবগণ বেরোচ্ছে এবং অশ্বিনী নক্ষত্র বেরোচ্ছে। ওনার নবমপতি রাহু, অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক, চূড়ান্ত মাঙ্গলিক, ঠিক আছে। এবং 10th হাউসে রবি বুধ বসে আছে, বুধাদিত্য যোগ আছে, ঠিক আছে। এবং শুক্র তুঙ্গে বসে আছে। ওনার যেটা দেখছি আমি সেটা হচ্ছে রাহু দশা, শুক্রের অন্তর্দশা, ঠিক আছে। এবং রাহু যেহেতু ওনার 9th হাউসে বসে আছে,
আমি কিন্তু ওনাকে আমি আমার যেটা মনে হয় 1 2 3 4 5 6 থার্ড হাউসে শনিকেতু বসে থাকলে ওনার কিছু ব্যাকস্টেপ বা কিছু মামলা মোকদ্দমা হয়তো তৃণমূল বা অন্য কেউ প্রতিপক্ষ দিতে পারে, কিচ্ছু করতে পারবে না। যেহেতু মঙ্গল তুঙ্গে বসে আছে, কিচ্ছু করতে পারবে না। বৃশ্চিক লগ্ন মেষ রাশি, মানে কিচ্ছু করতে পারবে না। এবং আমি এটা মোটামুটি কনফিডেন্ট, এটা যদি ওনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ হয় উনি কিন্তু জিতবেন। আমি এটা কনফিডেন্ট যে রাহুর দশা শুক্রের অন্তর্দশা, মানে 30 জুলাই 2021 থেকে 30 জুলাই 2024 সাল অবধি ওনার কিন্তু শুক্রের অন্তর্দশা চলছে। এই ক্ষেত্রে কিন্তু ওনার কিন্তু জেতার সম্ভাবনা 100%, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এবং এরকম ভদ্রলোকের রাজিতে আসা বিরল। হ্যাঁ, এবং আমি অদ্ভুত লেগেছে আমার স্যার যখন এরকম ছেড়ে দিয়ে ওনার পোস্ট এরকম চলে এসছে, এবং আমি আন্তরিকভাবে ওনাকে শুভকামনা করি আর কি। ওনার ক্ষেত্রে আমার মনে হয় উনি জিতে যাবেন। লোকসভা নির্বাচন তো শুনছি, এবার একটু উপনির্বাচনের দিকে আসি। এবারে উপনির্বাচনের সবথেকে চর্চিত যে জায়গা সেটা হচ্ছে বরানগর, কারণ অন্যান্য উপনির্বাচন জায়গাগুলো কিন্তু এতটাও চর্চিত এখন আপাতত এই মুহূর্তে নয়। সেখানে রয়েছেন বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ, এবং অবশ্যই তার বিপক্ষে রয়েছেন তৃণমূলের সায়ন্তিকা। তো কি মনে হচ্ছে ভবিষ্যৎ কার উজ্জ্বল? দেখুন, অ্যাকচুয়ালি সজল ঘোষ বা দেবুদা, আমাদের দেবুদা, আমি ওনার অ্যাস্ট্রোলজারও বটে। দেবুদাকে আমি খুব কম বয়স থেকে চিনি। আমি সিটি কলেজের ছাত্রও ছিলাম, রাজনীতিও করেছি টুকটাক, এবং সেক্ষেত্রে আমি ওনার ছক দেখেছি। আমি ভেতর ব্যাপারটা আসছে, কিন্তু আমার ছক দেখে মনে হচ্ছে উনি জিতবেন। এবং উনি রিসেন্টলি একটা চুনি পড়ানো হয়েছে ওনাকে, এবং ওনার মধ্যে একটা বিশেষ পরিবর্তন এসছে, আপনারা তো দেখেছেন বছরখানেক ধরে। এবং আমি মোটামুটি শিওর 90 থেকে 95% উনি কিন্তু বরানগর উপনির্বাচনে উনি জয়ী লাভ হবেন। তৃণমূল থেকে যখন সজল ঘোষ বেরোলেন, বিজেপিতে যোগদান করলেন, তখন কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলেন? আমার সঙ্গে 20 বছর ধরেই দেবুদা যোগাযোগ আছে, এবং শুধু পার্টি হিসাবে না, আমি কোনো পার্টি করি না। আমার সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক, আমি ওনার ছোটো ভাইয়ের মতন। লোক হিসাবে সত্যি ভালো, যখন তৃণমূলে ছিল তখনও খুব ভালো, এখন যখন বিজেপিতে জায়গা তখনও খুব ভালো, ঠিক আছে। এবং টুকটাক নানা রকম অ্যাস্ট্রোলজিক্যাল আমার থেকে জিজ্ঞেস করে আমি বলে দিই আর কি। তাহলে আমরা কি একটা কথা বলতে পারি যে সজল ঘোষের উন্নয়নের পেছনে, বা যে গ্রাফটা দেখতে পাচ্ছি আমরা, বা এই যে যোগদান রাজনীতি মহলে তার যে অবদান, তার হাতটা কিন্তু অনেকটাই যে ওই অরিজিৎ শীলের রয়েছে, মানে এটা কি বলা যেতে পারে? যে দেখুন, দেবুদা ঠিক আমার ক্লায়েন্ট না, আমার দাদা বলতে পারেন। এবং আমি জানি না, দেবুদা তো আরও অ্যাস্ট্রোলজার থাকতে পারে। আমি দেখেছি দেবুদাকে, দেবুদা আমাকে খুব ভালোবাসে, স্নেহ করে, ভালোবাসে। এবং আমি যতটা পারি ওনাকে অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট দিই, এটা বলতে পারি। এর চেয়ে কিছু বেশি বলবো না। তাহলে আজকে আমরা গণনা করতে যার কাছে চলে এসেছি তিনি কিন্তু সজল ঘোষের অ্যাস্ট্রোলজার। আমি খুব ইয়েতে বলছি কথাটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেটা নয়, মানে সেই রকম ব্যাপার নেই। তিনিও নিজেও স্বীকার করলেন, অরিজিৎদা, যে সজল ঘোষের অ্যাস্ট্রোলজার বলে কোনো কথা হয় না। তিনি তার বন্ধু এবং ভাইয়ের মতো তিনি স্বীকার করেছেন। কিন্তু হ্যাঁ, আমরা আজকে চলে এসেছি, এবং সবথেকে ধামাকাদার কিন্তু কিছু তথ্য আমরা পেয়ে গেলাম, এবং খুব উত্তেজনাকর তথ্য। দেখা যাক এই তথ্য কতটা মিলে এবং কতটা ভোটের ফলে এটার ছাপ পড়ে। আপনারাও দেখবেন, যারা রয়েছেন, যারা ভোট দিতে যাবেন, এই ফলটা আদৌ কতটা ফলপ্রসূ হবে সেটা দেখাটা দরকার। ক্যামেরায় পূজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী, এসএস মিডিয়া।